দিকে ঘন্টা তিনেকের জন্য বৃষ্টি থেমেছিল। বিকেল হতে না হতেই আবার শুরু হয়েছে। এখন বিকেল 4টে বাজে। বৃষ্টির সঙ্গে ঠান্ডা বাতাস ছেড়েছে। আজ বিকেলের ঘুমটা আরামের হবে বলে মনে হচ্ছে। আমি মাথার কাছের জানালাটা খোলা রেখে গায়ে পাতলা চাদর জড়িয়ে শটান হয়ে শুয়ে পড়লাম। গত কয়েকদিন খুব গরম গিয়েছে। বৃষ্টির সাথে ঠান্ডা বাতাস হওয়ায় আজকের দিনটা খুব আরামে যাচ্ছে। আমি সাধারণত দিনের বেলা ঘুমাই না। আজকে ঘুমোচ্ছি কারণ একটু আগেই আমার বাবা মা আর ভাই বোন দুটো এসেছে। ওরা শ্রাবণের সাথে দেখা করতে এসেছে। ওদের সামনে যেতে আমারও ভালো লাগে না, আর ওদেরও ভালো লাগে না, তাই শুয়েই পড়লাম। এখন একটা লম্বা ঘুম দেব। ঘুম থেকে উঠে দেখব ওরা চলে গেছে। তারপর আমি ঠান্ডা মাথায় শ্রাবণের পেছনে লাগবো। চোখ দুটো একটু লেগে আসতেই কুলসুম ঘরে এসে রিন রিনে কণ্ঠে বলল, আফা ঘুমাইছ? তোমার ভাই আইছে। কোথায় জানি নিয়ে যাবে তোমারে? ভালো জামা কাপড় পইরা নিচে যাইতে কইল। ভাইয়া আসার কথা শুনে আমি লাফ দিয়ে উঠে বসে এক্সাইটেড হয়ে পড়লাম। ভাইয়া এসেছে? কোথায় নিয়ে যাবে এই বৃষ্টির মধ্যে? কুলসুম আমার আলমারি খুলে বলল, জানি না, কোন জামা পরবা তুমি? আমি বিছানা থেকে নামতে নামতে বললাম, তুই যা, আমি রেডি হয়ে আসছি। কুলসুম গেল না, বিছানার এক কোণে বসে পড়ল। খালাম্মা তোমারে সাথে করে নিচে যাইতে কইছে। আমি নীল জিন্স, সাদা টপ আর টপের উপর জিন্সের জ্যাকেট পরলাম। চুলগুলো খোলা রেখে ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক লাগিয়ে কুলসুমকে বললাম, আয় তোকেও লিপস্টিক লাগিয়ে দিই। কুলসুম আমার কাছে এসে খুশি হয়ে বলল, আমারে ওই লালটা দাও। আমি ওর ঠোঁটে লাল টুকটুকে লিপস্টিক লাগিয়ে দিলাম। তারপর দুজনেই পারফিউম লাগিয়ে রুম থেকে বেরিয়ে আসলাম। নিচে এসে দেখি বাবা আর ভাইয়া সোফায় বসে কথা বলছে। মা, ফুপ্পি, দাদুও সোফায় বসে ওদের কথা শুনছে। আমার যমজ ভাই বোন অর্থাৎ নেয়াজ, নিতু, তৌসির সাথে বসে ক্যারাম খেলছে। শ্রাবণ এখানে নেই, হয়তো ভাইয়া এসেছে দেখে নিজের রুমে আছে। আমি ড্রয়িং রুমে আসতেই ফুপ্পি আমাকে নিজের কাছে ডাকলো। আমি ফুপ্পির পাশে বসলাম। বাবা ভাইয়াকে বলল, তুমি যদি চাও তাহলে তোমাকে আর্মিতে ঢুকানোর ব্যবস্থা করি। ভাইয়া কিছু বলার আগেই আমি বললাম, নো থ্যাঙ্কস, ভাইয়া আর্মিতে যাবে না। ভাইয়া আমার দিকে চোখ গরম করে তাকিয়ে তারপর বাবার দিকে তাকিয়ে নম্রভাবে বলল, আমি কয়েক জায়গায় জবের জন্য এক্সাম দিয়েছি, দেখা যাক কি হয়। বাবা গম্ভীর হয়ে বলল, আচ্ছা দেখো, তবে আর্মিতে যেতে চাইলে আমাকে বলো, ভালো জাংকে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে। আমি ভাইকে তাড়া দিয়ে বললাম, ভাইয়া চলো না, দেরি হয়ে যাচ্ছে তো। বাবা ভাইয়ের দিকে তাকিয়ে বলল, কোথায় যাচ্ছ তোমরা? ভাইয়া একটু ইতস্তত করে বলল, না মানে শপিংয়ে। বাবা ভ্রু কুঁচকে বলল, বৃষ্টি হচ্ছে বাইরে, অন্য কোনো দিন যেও। ভাইয়া বসা থেকে দাঁড়িয়ে বলল, না প্রবলেম নেই, ট্যাক্সি নিয়ে চলে যাব। জুই চল। বাবা পেছন থেকে বলল, আমার কারটা নিয়ে যাও। বাবার কথা শুনে আমি পেছনে তাকালেও ভাইয়া তাকায়নি। ভাইয়া আমার হাত ধরে দ্রুত বাইরে চলে আসলো। বৃষ্টি একটু কমেছে। আমরা একটা ট্যাক্সি নিয়ে উঠে পড়লাম। ব্যালকনির দিকে চোখ দিতেই দেখলাম শ্রাবণ ব্যালকনিতে দাঁড়িয়ে কফি খাচ্ছে আর আমার দিকে গম্ভীর মুখ করে তাকিয়ে আছে। আমি ওনাকে মুখ ভেঙচি দিতেই উনি ভ্রু কুচকালেন। আমি আবার ভেঙচি দিলাম, তারপর চোখ ট্যারা করে তাকাতেই হেসে দিলেন উনি। ওনার হাসি দেখে আমি অবাক এবং মুগ্ধ হলাম। আসলে তো দেখি আরও বেশি সুন্দর লাগে ওনাকে হাসলে। পরক্ষণেই মনে পড়ল হাসিতে ভুলে গেলে চলবে না, উনি আমার জন্মসূত্র। শুনেছিলাম আমার জন্মের কয়েক মিনিট পর উনি এত জোরে আমার গাল টেনে দিয়েছিলেন যে আমার গালের চামড়া ছেলে গিয়েছিল। সেদিনও ভাইয়া আর ওনার মধ্যে ফাইট হয়েছিল। ভাইয়া বলেছিল টাচ করবি না আমার বোনকে, উনিও বলেছিলেন তুইও টাচ করবি না আমার বোনকে। কেউ কারো কথা রাখেনি। ভাইয়া তৌসিকে অনেক আদর করলেও শ্রাবণ আমাকে ঠাস ঠাস করে মারে। আমিও সুযোগ পেলে ওনাকে এমন মার দেব যে মহাকাশের বাইরে চলে যাবে। ভাইয়ের কথায় শ্রাবণের দিক থেকে চোখ সরিয়ে সামনের দিকে তাকালাম। ভাইয়া ড্রাইভারকে শপিং মলে যেতে বলে আমার দিকে তাকিয়ে বলল, আজকে আমরা তো বার্থডে শপিং করব। আমি এক্সাইটেড হয়ে বললাম, আজকে? কিন্তু আমার বার্থডে তো আরও 4 দিন পর। ভাইয়া 2 হাতের তালু ঘষে বলল,
আজকে আমি রাতের বাসে চট্টগ্রাম যাচ্ছি, 7 দিন পর ফিরবো। তো এবার বার্থডেতে আমার থাকা হবে না, বাট আই প্রমিস ফিরে এসে আবার বার্থডে সেলিব্রেট করব। ওকে? ভাইয়া থাকবে না শুনে আমার মনটা খারাপ হয়ে গেল। আমি মুখ ফুলিয়ে বললাম, তাহলে তুমি ফিরে আসলে শপিং করব, আর তখনই বার্থডে হবে। ভাইয়া আমাকে এক পাশ থেকে জড়িয়ে ধরে বলল, না, আজকে শপিং করব। আমি থাকবো না তো কি হয়েছে? তুই ফ্রেন্ডদের নিয়ে মজা করবি, সবার জন্য চকলেট কিনে দিব, আর যা যা প্রয়োজন আজকে নিয়ে নিবি সব। ভাইয়ার কথা মতো শপিংয়ে এসে সবই কিনলাম। ভাইয়ার প্রতি বছর আমার বার্থডেতে তৌসিকেও ড্রেস কিনে দেয়। এবারও দুটো বেবি পিঙ্ক কালারের লং গাউন কিনে দিল, একটা আমার আর আরেকটা তৌসির। নিয়াজ নিতুকে কিছু দিলে কোনোদিনও নেয় না, তাই ওদের দিয়েও নি। কেকের দোকানে এসে ভাইয়া ডিজাইন দেখে কেক অর্ডার দিল। কেকটা বার্থডের দিন বিকেলে ডেলিভারি হবে। সব কাজ শেষ করে ফাস্টফুড খেয়ে সন্ধ্যায় ভাইয়া আমাকে ফুপ্পির বাসায় নামিয়ে দিয়ে চলে গেল। আমি 2 হাত ভর্তি জিনিসপত্র নিয়ে হাঁটতে পারছি না। কোনো রকমে ড্রয়িং রুম পর্যন্ত এসেই ব্যাগগুলো টেবিলে রেখে সোফায় গা এলিয়ে দিলাম। শ্রাবণ একটা সিঙ্গেল সোফায় বসে ল্যাপটপে কিছু করছেন। টেবিলে 1 প্লেট পাস্তা দেখি আমি সেটা নিয়ে খেতে লাগলাম। শ্রাবণ ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে বললেন, দ্যাট ওয়াজ মাইন। আমি তো ইংলিশে কথা বলতে পারি না, তাই মুখের পাস্তা গিলে আমতা আমতা করে বললাম, मैं बहुत भूख में था इसलिए खा लिया तुम। আর কিছু বলার আগে শ্রাবণ আমাকে ধমক দিয়ে বলল, শাট আপ। ওনার ধমক কিচেন পর্যন্ত চলে গিয়েছে। ফুপ্পি কিচেন থেকে চেঁচিয়ে বলল, শ্রাবণ, কি হয়েছে বাবা? শ্রাবণ চেঁচিয়ে বললেন, আম্মু, এই ইডিয়েটটাকে তুমি নিয়ে যাও এখান থেকে। ফুপি বলল, জুই এসেছিস? তালহা কি চলে যাচ্ছে নাকি? তালহা, আজকে থেকে যা বাবা, তোর জন্য পোলাও রান্না করেছি। ফুপির কথা শুনে আমি পাস্তার প্লেটটা আগের জায়গায় রেখে একটা দীর্ঘশ্বাস ফেললাম। অন্যদিন হলে ভাইয়া রাতে না থাকলেও খেয়ে যেত, কিন্তু এখন যেহেতু বাসায় শ্রাবণ আছে তাই ভাইয়া কিছুতেই থাকবে না। ভাইয়া আগে যদি জানতো শ্রাবণ এসেছে তাহলে বিকেলেও বাসাতেই ঢুকতো না। আমি সোফায় গায়েলি দিয়ে বললাম, ভাইয়া চলে গেছে পুপ্পি, ভেতরে আসেই নাই। পুপ্পি রান্নাঘর থেকে আসতে আসতে বলল, সে কি চলে গেল? আমার সাথে দেখাও করলো না তো? ফোন কর, আসতে বল আবার। আমি এবার সোজা হয়ে বসে পড়লাম। আসবে না, রাতের বাসে চিটাগাং যাবে। পুপ্পি আমার পাশে বসে বলল, কেন? শ্রাবণ বিরক্ত হয়ে ল্যাপটপের দিকে তাকিয়ে আছেন। কি করছেন কে জানে। আমি আর চোখে ওনার দিকে তাকিয়ে ফুপিকে বললাম, জানি না কেন, এই দেখো এগুলো বার্থডের জন্য ভাইয়া কিনে দিল। ফুপি ব্যাগ থেকে ড্রেস বের করে দেখতে লাগলো। কিচেন থেকে সৎমাকে বেরিয়ে আসতে দেখে বুঝলাম আজকে রাতেও থাকবে ওরা। মা এসে ড্রেস দুটো দেখে বলল, তুমি অনেক ভালো মেয়ে, একটা ড্রেস নিয়েই খুশি হও। নিতুকে তো একসাথে 3-4টা ড্রেস না দিলে হয়ই না। এই তো শ্রাবণ এসেছে শুনে শপিংয়ে গিয়ে 3টে ড্রেস নিয়ে তবেই আসলো এখানে। ও আবার পোশাক আশাক নিয়ে খুবই সতর্ক। জুই যেমন যখন যেটা পায় তখন সেটা পরে। নিতু হয়েছে একদম তার উল্টো, ব্র্যান্ড ছাড়া পরবেই না। শ্রাবণ বিরক্ত হয়ে ল্যাপটপ নিয়ে উঠে গেলেন ব্যালকনির দিকে। আমি আরও কথা শোনানোর জন্য আগ্রহ সহকারে মায়ের দিকে তাকিয়ে আছি। এই মহিলার সব কথা এমন আঁকাবাঁকা, সব সময় আমার আর নিতুর মধ্যে তুলনা করে। মা আর কিছু বলছে না দেখে আমি ডোন্ট কেয়ার ভাব নিয়ে পুপিকে বললাম, পুপ্পি ব্যাগে তৌসির জন্য বার্গার আছে, এছাড়াও 3টে আইসক্রিম বক্স আর কিছু চকলেট আছে, ওগুলো আমার ফ্রেন্ডদের জন্য। এখনই ফ্রিজে রেখে দাও, আমি রুমে যাচ্ছি। খাবারগুলো পুপ্পিকে দিয়ে ড্রেস আর অন্যান্য জিনিসপত্র নিয়ে রুমে আসলাম। আসার সময় দেখলাম তৌসির রুমে তৌসি, নেয়াজ, নিতু আর কুলসুম হইচই করছে। আমি এখন ওখানে যাওয়ার মানে নেয়াজ নিতু চলে যাবে, তারপর মায়ের কাছে গিয়ে ঘ্যান ঘ্যান করবে। পুপ্পি তখন তৌসিকে ওদের সাথে থাকতে বলবে আর আমাকে নিজের সাথে রাখবে, তার মানে আমি যেন ওদের কাছে না যাই। ওকে, গেলাম না, বইয়েই গেছে আমার যেতে। ফ্রেশ হয়ে একটা ফটো আর প্যান্ট পরে পড়ার টেবিলে বসলাম। বিজ্ঞান বিভাগ থেকে দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছি। প্রতিদিন কলেজ, প্রাইভেট, কোচিংয়ের অনেক প্যারা থাকে। অনেক দিন পর শ্রাবণ বাসায় আসে। আজকে আমার আর তৌসির কোচিং প্রাইভেট বন্ধ। তৌসি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ফিজিক্স নিয়ে অনার্স করছে। আমার চেয়ে বয়সে বড় হয়, ও
ওর পড়াশোনাও আমার চেয়ে বেশি এগিয়েছে। যাই হোক, পড়তে বসে আমার আর পড়তে ইচ্ছে করছে না, একা একা ভালো লাগছে না। তাই টেবিলে তবলা বাজাতে বাজাতে গলা ছেড়ে একটা গান ধরলাম। শ্রাবণ, তোর লাগিয়ে আমি কি করিব বল, কোথায় রাখিব তোরে খুঁজে না পাই, আই তোরে বুকে রাখি, তুমি দেখো আমি দেখি, শ্বাসে শ্বাসে শ্বাস মিশাইব, আখি জলে আখি জল, ওরে শ্রাবণ তোর লাগি। কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ শুনে গান থামিয়ে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালাম। শ্রাবণ আর জ্যাক দরজায় দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে রাগে ফোঁস করছে। আমি একটা শুকনো ঠোক গেলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। হাসার চেষ্টা করে বললাম, রবীন্দ্রসঙ্গীত গাইছিলাম, সামনেই 22শে শ্রাবণ, তাই। ওই দিন আমাদের কলেজে গানের প্রতিযোগিতা হয়, আমি গান দিব তাই প্র্যাকটিস করছি। শ্রাবণ ঘরে ঢুকলেন। ওনার পরনে চকলেট কালার টি শার্ট আর হাতে সাদা শার্ট। উনি শার্টটা আমার মুখে ছুঁড়ে মেরে রেগে বললেন, তুই করেছিস সেটা? আমি শার্ট হাতে নিয়ে কিছু বুঝতে না পেরে বললাম, কি করেছি? শ্রাবণ রাগে মুখ করে শার্টটা আমার হাত থেকে ছিনিয়ে নিয়ে আমার চোখের সামনে মেলে ধরলেন। সাদা শার্টের বুকের কাছে গোলাপি ঠোঁটের ছাপ, আমার ঠোঁটেও গোলাপি লিপস্টিক, সেজন্যই কি উনি আমাকে সন্দেহ করছেন? আমি চোখ বড় বড় করে বললাম, আমি তো কিছু করিনি। শ্রাবণ আমাকে ঠাস করে একটা চড় বসিয়ে দিয়ে বললেন, এটা মিথ্যে আর আমাকে নিয়ে গানের বিশ্রী লিরিক্স বানানোর জন্য। আর শার্ট নষ্ট করার জন্য তোর শাস্তি হলো তুই আমাকে সেম ব্র্যান্ডের সেম কালার নিউ শার্ট কিনে দিবি। আমি গালে হাত দিয়ে বললাম, আমি বিশ্রী লিরিক্স? আমার কথা শেষ হওয়ার আগে শ্রাবণ আমাকে ধমক দিয়ে বললেন, শার্ট আপ। আমি জানি ওখানে শ্রাবণ না হয়ে পাগলি হতো। এত মিথ্যাবাদী কেন তুই? আমি মাথা নিচু করে ফরফর করে বললাম, আমি মিথ্যা কথা বলি না। আর তোমার নাম শ্রাবণ হয়েছে বলে কি আমি গান গাইবো না? এখন শ্রাবণ মাস, তাই আমি সব গানের সাথে শ্রাবণ অ্যাড করে গাইবো। তোমার কোনো সমস্যা? নিজেকে কি শ্রাবণ মাস মনে করো নাকি? করলে আমার কি, আমি তো গাইবই। কথাগুলো বলেই আমি গান শুরু করলাম। ওই শ্রাবণের বুকের ভেতর আগুন আছে, সেই আগুনের কালো রূপ যে আমার চোখের উপর নাচে। এইটুকু শুনি শ্রাবণ রেগে আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে বললেন, তোর মতো বেয়াদব মেয়ে আমি লাইফে দেখিনি। বলতে বলতে উনি চলে যাচ্ছিলেন। আমি ওনার পিঠে শার্টটা ছুঁড়ে মেরে বললাম, আমি শার্ট নষ্ট করিনি, নিয়ে যাও তোমার পচা শার্ট। শার্টটা ওনার পিঠে লেগে মেঝেতে পড়ে গিয়েছে। জ্যাক সঙ্গে সঙ্গে শার্টটা মুখে নিয়ে আমার কাছে দৌড়ে আসলো। আমি ভয় পেয়ে চিল্লিয়ে উঠলাম। শ্রাবণ বিরক্ত হয়ে বলল, আই নো এটা তুই করেছিস। এই বয়সে এসব শিখে গিয়েছিস? ছি, যেমন ভাই তেমন তার বোন, ক্যারেক্টারলেস। ফুফার তো ভাই বোনদের সাথেও বেয়াদবি করে। শেষের কথাগুলো অনেকটা বের করে বলতে বলতে উনি ঘর থেকে বেরিয়ে গেলেন। জ্যাকও আমার পায়ের কাছে শার্টটা ফেলে দিয়ে দুবার ঘেঘু করে কিছু বলে দৌড়ে চলে গেল। কুকুরটাও হয়তো শ্রাবণের মতোই রাগি, কথায় কথায় খালি ঘেঘু করে তেড়ে আসে। তাও ভালো, কামড়ায় না। আমার পিঙ্কি এখানে থাকলে আমাকে চড় মারার সাথে সাথে শ্রাবণের সাথে ফাইট শুরু করে দিত। শ্রাবণ যেতেই আমি বিছানা থেকে উঠে ওনার শার্টটা নিয়ে পড়ার টেবিলে মুছতে লাগলাম। এখন থেকে এটা দিয়ে আমার রুমের ধুলোবালি মুছবো, আর আজকে সকাল থেকে যা কিছু হলো তার প্রতিশোধ তো আমি নিয়েই ছাড়বো। রাতের সবাই একসাথে ডিনার করছি। ফুপি আর মা খাবার সার্ভ করছে। আমি মাথা নিচু করে পোলাও খাচ্ছি, শ্রাবণও খাচ্ছেন, আর নিয়াজ নিতুর পড়াশোনার খোঁজ খবর নিচ্ছেন। বাবা আমার সামনে ফুপার পাশে বসেছে। বাবা খেতে খেতে আমাকে বলল, জয়, তোমার পড়াশোনার কি অবস্থা? এক্সাম কবে? আমি মাথা নিচু করেই বললাম, দেরি আছে। ফুপি আমার প্লেটে মাংস দিল। আমি ফুপির দিকে তাকিয়ে খাবো না বলতেই বাবা বলল, এক্সাম শেষ করে কি করবে? অনার্সের জন্য কোথায় অ্যাডমিশন নিতে চাও? মানে তোমার ফিউচার প্ল্যান কি? শ্রাবণ নিয়াজ নিতুর সাথে কথা বলা থামিয়ে দিলেন। তৌসি হালকা কেশে গ্লাস নিয়ে পানি খেতে লাগলো। আমি খাওয়া থামিয়ে বাবার দিকে তাকিয়ে বললাম, এক্সাম শেষ করে আমি সুইসাইড করব, এটাই আমার ফিউচার প্ল্যান। সবাই ভয় পেয়ে হকচকিয়ে উঠেছে। সবাইকে ভয় পেতে দেখে আমি মুচকি হেসে আবার খাওয়া শুরু করলাম। বাবা ভ্রুকুচকে উত্তেজিত কণ্ঠে বলল, মানে এটা কি বলছো তুমি? তুমি কি কোনো প্রবলেমে আছো? যে কোনো প্রবলেম হলে আমাকে বলতে পারো, আমি সব প্রবলেম সলভ করে দিব। সুইসাইড করবে কেন? আমি মুখের মধ্যে খাবার নিয়ে বাবার দিকে তাকিয়ে বললাম, সুইসাইড করে অতৃপ্ত আত্মা নিয়ে ঘুরে বেড়াবো, আর রাতের বেলা শ্রাবণ ভাইয়াকে অনেক ভয় দেখাবো।
আমার কথা শুনে শ্রাবণ দাঁতের দাঁত চেপে বললে, লিসেন, সুইসাইড করলে দূরে গিয়ে করবি, আমাদের বাসায় নয়। গট ইট? আমি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বললাম, তোমার ঘরেই করব। দাদু আর ফুফা তো শুধু মিটমিটে আসছে। ববি অবশ্য রেগে গেছে বুঝতে পারছি। তৌসি খাচ্ছে। নিয়াজ আর মা হাঁ করে তাকিয়ে আছে আমার দিকে। নিতু বলল, তোমার মাথায় প্রবলেম আছে আব্বু, তুমি ওকে মেন্টাল হসপিটালে দিয়ে আসছো না কেন? বাবা কিছু বলার আগে আমি প্লেট হাতে নিয়ে টেবিল থেকে উঠে আসলাম। কুলসুম আর বাকিরা কিচেনের ফ্লোরে মাদুরে বসে খাচ্ছে। আমিও ওদের সাথে মাদুরে বসে পড়লাম। এখান থেকে শ্রাবণের কথা শুনতে পেলাম। উনি কণ্ঠে ক্রোধ নিয়ে বলছেন, ওর বাইকে বলে দাও আমরা আর ওকে রাখতে পারবো না। আমাদের খাবে পড়বে, আবার সুইসাইড করার থ্রেটও দেবে। ইচ্ছে করছে থাপ্পড় দিয়ে সব তেরামি দূর করে দিই। ইডিয়েট একটা। আমি কিচেন থেকে ওনার কথা শুনছি আর হাসছি। রাগই জানতাম, কিন্তু এত ভীতু সেটা জানতাম না। সুইসাইড করার কথা শুনে ভয় পেয়েছে। আরে আমি তো মজা করে বলেছি, আমার ফিউচার প্ল্যান জানার অধিকার বাবা নেই। আগে তো কখনো জানতে চাইনি, আজ কেন? বাবা নাকি কয়েকদিন আগে ভাইকে বলেছিল বাসায় থেকে চাকরির চেষ্টা করতে, অথচ শ্রাবণের সাথে ঝামেলা হওয়ার পর ভাইয়া যখন বাসায় গিয়েছিল, বাবা তখন হোস্টেলে তুলে দিয়েছিল ভাইয়াকে। আর সেই বাবাকে নাকি আমি ফিউচার প্ল্যান বলবো? নেভার, কখনো না।